আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লিখো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। ভর দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে উত্তরে বিশ্বভুবন। আকন্দবাড়ি স্কুলের যে শ্রেণীর ছাত্র সংখ্যা উত্তরে পঞ্চম। মরুতলে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত। মাছরাঙা পাখির গায়ের রং লাল হরিদ্রা সবুজাব। মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো। তিতি ডাক শুনে কাছে আসে মুরগি। সবুজ মাথা তুলে খেলা দেখালো ঘাসফড়িং। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টি উল্লেখ আছে দুবার। কুমড়ে পোকা একটি কুঠুরিতে মাকড়সা রাখে 10 থেকে 15টি। কুমড়ে পোকার গায়ের রং কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। দুই রয়েছে নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কবি কাকে পথিকজনের ছাতা বলেছেন? কবি অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলেছেন। শঙ্করের পেট গরমের কারণ কি? শঙ্কর সারাদিন গাছে থাকে আর গাব জাম নোনা ডাব এসব খায় বলেই তার পেট গরম হয়। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কী রকম? উত্তর হবে মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল লাল সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি এ কথা কে বলেছেন? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিবেন ক্যাস্টাং সাহেব। কবির সঙ্গে ঘাসফড়ির আত্মীয়তা কখন গড়ে ওঠে? এক বর্ষার দিন ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রাখছেন তখনই তার সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে উঠল। কুমড়ে পোকা একটি কুঁদরিতে কটি ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুঁদরিতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমযুক্ত কার নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হযবরল গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স কত? হযবরল গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স 37 বছর। হযবরল গল্পে অদ্ভুত জন্তুর নাম কি? হযবরল গল্পে উল্লেখিত অদ্ভুত জন্তুর নাম হিজবিজবিজ। 3 রয়েছে নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 5 = 10। মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে উদ্ধৃতাংশটির তাৎপর্য কী? দুর্বেলা রাখাল তার গরু বাছুরগুলো মাঠে চড়াতে দিয়ে গাছের তলায় নরম ঘাসের গালিচায় আলস্য ভরে শুয়ে বিশ্রাম নেয়। প্রকৃতির নির্জন রূপ তার মনকে উতলা করে তোলে। সে আপন মনে দেখতে থাকে আকাশের বুকে মেঘগুলো কেমনভাবে ভেসে বেড়াচ্ছে। পরের প্রশ্ন, সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। এখানে কার কথা বলা হয়েছে? ছেলেটি আনমনা হয়ে পড়েছিল কেন? 1+1। আলোচ্য উদ্ধৃতিতে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর সেনাপতির কথা বলা হয়েছে। শঙ্কর ক্লাস ঘরের জানলা দিয়ে দেখছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে ডানা মেলে একটা শঙ্খচিল উঠছে। শঙ্কর সেই শঙ্খচিল পাখিটিকে দেখতে দেখতে ভাবে একদিন রাতে সেও এই পাখিটার মতো স্বপ্নে ভেসে বেড়াবে। এইসব ভাবতে ভাবতেই শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। বুড়ো নগ্ন পাহাড় কোন দিকে? বুড়ো নগ্ন পাহাড় অবস্থিত এখানে। নগ্ন শব্দের অর্থ কী? বুড়ো নগ্ন পাহাড় উত্তর দিকে অবস্থিত এখানে। নগ্ন শব্দের অর্থ হলো ন্যাড়া বা গাছপালাহীন। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয় তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমন কখনো বেশি কখনো কম। মাছরাঙা গায়ের পালককে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। শিল্পাঞ্জি ওরাংওটানের সঙ্গে মানুষের মিল কোথায়? বিবর্তনের দিক থেকে শিল্পাঞ্জি ওরাংওটা হলো মানুষের পূর্বপুরুষ। এদের ভাষার বিকাশ না ঘটলেও এদের মধ্যে ভালোবাসা সহানুভূতি ইত্যাদি গুণগুলি লক্ষ্য করা যায়, তাই এরা সহজেই মানুষের বন্ধু হয়ে ওঠে। আমি কথা দিয়ে এসি উদ্ধৃতাংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃতাংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ।
ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কী করে? মাকড়সা দেখলেই কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে কামড়ে ধরে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না। মাকড়সার শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয়। এবার হুল ফুটিয়ে কুমড়ে পোকা কিন্তু ক্ষান্ত হয় না। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফোটাতে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে অসাড় হয়ে যায়। এরপর ওই অসাড় মাকড়সাটিকে কুমড়ে পোকা তার তৈরি করা কুঠুরির মধ্যে নিয়ে এসে চিৎ করে রাখে। তারপর তার পেটের একপাশে লম্বাটে এক ধরনের একটা ডিম পাড়ে। পরের প্রশ্ন, ডিম পাড়াবার সময় হলেই এরা বাসা তৈরির জন্য বা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করে? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশে এরা বলতে কুমড়ে পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ে পোকারা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গা দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এই জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্ন উত্তরিত অংশটিতে আমি বলতে কতককে বোঝানো হয়েছে। উধু নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কতকের খাড়ায় হাত আস্তিন ছাতি গলা সব কিছুরই মাপ বলেছিল 26। কতক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তবে প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নম যুক্ত কার নমস্কার, সন্ধি বিচ্ছেদ অতএব বা সরস্বতী, অত যুক্ত এব অতএব, আর স্বর যুক্ত পতি সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমার প্রশ্নটা দেখে নাও।